স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অবশেষে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একমত হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি জানান, সনদে জনগণের অংশগ্রহণ নিশ্চিতের জন্যই দলগুলো একমত হয়েছে। তবে কোন পদ্ধতিতে এবং কখন গণভোট হবে এ নিয়ে ভিন্ন মত আছে। 15 অক্টোবরের মধ্যেই সনদ স্বাক্ষরের আশা করছে কমিশন। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এনডিএফ নামের একটি রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত হবে। এদিকে আজ মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে ট্রাইব্যুনালে। এবং নানা নাটকীয়তার পর অবশেষে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের আগে শেষ নাটকটি হয় 15টি ক্লাব নিয়ে। চেম্বার আদালতের আদেশে কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে তারা। এদিকে নির্বাচন পিছিয়ে দেওয়া দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে ঢাকার ক্লাবগুলো। তবে বিসিবি সভাপতির দাবি, ঠিক ছিল সব প্রক্রিয়া। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এই গণভোট কোন পদ্ধতিতে কখন হবে এই নিয়ে ভিন্নমত রয়েছে দলগুলোর মধ্যে। ঐকমত্য কমিশনও আশা করছে বড় এই অগ্রগতির পর 15 অক্টোবরের মধ্যেই স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ। মাহমুদ কমলের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11:30টায় ঐকমত্য কমিশনের বৈঠক শুরুর আগে বেশ খোশমেজাজেই দেখা গেল রাজনৈতিক দলের নেতাদের। কমিশন ও তাদের অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘ সময়ের নানা আলোচনা বিশ্লেষণের পর 84 সংস্কার প্রস্তাব নিয়ে যে জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে তার বাস্তবায়ন পদ্ধতির শেষ প্রান্তে দাঁড়িয়ে সবাই। শুভেচ্ছা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, বাস্তবায়ন পদ্ধতিতে একটি জায়গায় আসতে পারলে বিশেষজ্ঞ দলের মতামতের প্রয়োজনই পড়বে না। তার এই আহ্বানের পর এই প্রথম গণভোটের বিষয়ে ইতিবাচক সাড়া দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই, এমন কোনো বিধান নাই। সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে, যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ। গণভোট হবে কোন পদ্ধতিতে এবং কখন, এমন প্রশ্নে জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন, এই দুটো বিষয়ে যুক্তি তুলে ধরে দলগুলো। ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। ভোটারদেরকে, জনগণকে সচেতন করে তুলতে পারলে সেখানে একটু কাজ বাড়বে। একটা ব্যালটের জায়গায় এখন আপনার 2টো ব্যালট হবে। সুতরাং আমি মনে করি এটা কোনো অসম্ভব কোনো ব্যাপার না। যে সাংবিধানিক আদেশ হোক, লিগ্যাল ফ্রেম অর্ডার হোক অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক, যে নামই হোক না কেন, এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক, যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে। তবে জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট এসেছে সেগুলো মীমাংসার উপরও জোর দেয় কোনো দল। আপনারা যদি উচ্চকক্ষে পিআর এটাতে মানে সম্মত হন তাহলে ভালো হয়, আর যদি উচ্চকক্ষে পিআর আপনারা না মানেন তাহলে আমরা উচ্চকক্ষটাই আমরা বলবো যে উচ্চকক্ষ থাকার কোনো দরকার নাই। তো আমাদের অনুরোধ থাকবে যে বিএনপি কিছু ছাড় দিয়ে তার যেই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিল সেগুলো প্রত্যাহার করবে, আর কিছু বিষয় যদি নোট অফ ডিসেন্ট যৌক্তিক থাকে সেগুলো আমরা মেনে নিব। তারপরও সকলের ঐকমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদটা তৈরি করব। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে দলগুলোর একমত হওয়াকে বড় অর্জন হিসেবে দেখছে ঐকমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়ার মাধ্যমে মেয়াদ শেষের আগেই সনদ স্বাক্ষর হবে বলে আশা কমিশনের। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন।
তাদের এই প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা খুব শিগগিরই সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সুপারিশ তৈরি করে সরকারের কাছে দিতে পারব। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15ই অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আমরা ইতিমধ্যেই ওই জায়গায় উপস্থিত হতে পারবো। 2 দিন বিরতি দিয়ে আগামী 8ই অক্টোবর বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। আমরা খানিকটা সময় দিতে চাই। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। পরিপ্রেক্ষিতেই আজকে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে একথা জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এই বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সহায়তা করবে জাতিসংঘ, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। লুইস আরও বলেন, আসছে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অন্যান্য সহায়তার পাশাপাশি কারিগরি সহায়তাও দেবে জাতিসংঘ। বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে জানান তিনি। বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে অর্থনীতি সহ সব ক্ষেত্রে গতি ফিরিয়ে আনতে সকলে মিলে কাজ করতে হবে। শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালে সাংবাদিকদের একথা জানান তিনি। জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। কাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবে ট্রাইব্যুনাল 2। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা এবং আরও 3টি অভিযোগে এই অভিযোগপত্র দাখিল করা হয় গত জুলাইয়ে। অন্যদিকে জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। যেদিন আমরা দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন, আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। রাজধানীর সচিবালয়ের সব প্রবেশপথে এবং ভেতরের হোটেল রেস্টুরেন্টে পলিথিন এবং একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতামূলক মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ মন্ত্রণালয়। তবে প্রথম দিনে করা হয়নি কোনো জরিমানা। সকালে অফিস শুরুর আগেই পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের মনিটরিং টিম সচিবালয়ের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেয়। ভেতরে প্রবেশ শুরু হলে পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহৃত প্লাস্টিক বহনকারী কর্মকর্তা কর্মচারী সহ দর্শনার্থীদেরও সচেতন করেন তারা। সেগুলোর পরিবর্তে দেয়া হয় পাটের ব্যাগ। প্রবেশ পথ ছাড়াও সচিবালয়ের বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টকেও পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। এই উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। এটা আমরা প্রথমে এন্ট্রি পয়েন্টে যারা পুলিশ ভাইরা আছেন ওনাদের সহযোগিতায় আমরা সকল যারা ভেতরে কাজ করেন এবং দর্শনার্থী আসবেন তারা যাতে বহন না করতে পারেন, এটা হচ্ছে প্রাথমিক পয়েন্ট। আর সকল মন্ত্রণালয়ে খাবার স্টোর বিভিন্ন টিম করে করে আমরা দেখব, সেখানে এনফোর্সমেন্টও হবে। এবারে বিসিবি নির্বাচন প্রসঙ্গ। অনেক নাটকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন অবশেষে মঞ্চস্থ হতে যাচ্ছে সোমবার। দুদকের তদন্তে থাকা 15টি ক্লাবের কাউন্সিলরশিপ চেম্বার আদালত ফিরিয়ে দিলেও এখানকার 2 পরিচালক প্রার্থী একেবারে শেষ মুহূর্তে কিভাবে নির্বাচনে অংশ নেবেন তা জানে না বিসিবির নির্বাচন কমিশনও। এদিকে নির্বাচন পিছিয়ে দিতে অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে ঢাকার বিভিন্ন ক্লাব। অনিক জাবেরের রিপোর্ট। নির্বাচন ঘিরে সাজ রব নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। যদিও সোমবারের নির্বাচনের স্থান বিসিবির কার্যালয় নয়, রাজধানীর একটি 5 তারকা হোটেল, তবুও নির্বাচনী আমেজের ছিটে ফোটা বিসিবিতে সামান্যই। তফসিল ঘোষণার আগেও পরে এবং এখন পর্যন্ত প্রচুর নাটক হয়েছে বিসিবি নির্বাচন ঘিরে।
জেলা ও বিভাগ থেকে কিভাবে কাউন্সিলর বাছাই করা হবে সেই চিঠি নিয়ে নাটক, ক্লাব কাউন্সিলরদের প্রতিনিধিত্বের প্রতি প্রশ্ন তুলে তা আদালতে নিয়ে যাওয়া, প্রতিবাদে তামিম ইকবাল সহ হেভিওয়েটদের প্রার্থিতা প্রত্যাহার এবং শেষ নাটক নির্বাচনের ঠিক আগের দিন প্রশ্নবিদ্ধ সেই 15 ক্লাবকে আবারও কাউন্সিলরশিপ ফিরিয়ে দেওয়া। ফারুক আহমেদের মামলার হাইকোর্টের আদেশ স্থগিত করার মাধ্যমে এই 15টি ক্লাব কাউন্সিলর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হবে। এত সব নাটক, ক্লাবগুলোর লিগ না খেলার হুমকি, এমনকি প্রহসনের নির্বাচন দাবি করে প্রধান উপদেষ্টা বরাবর ক্লাবগুলোর চিঠি, কোনো কিছুতেই অস্বাভাবিক খুঁজে পাচ্ছেন না সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্লাবের বিকল্প নেই এই মুহূর্তে, কেননা ক্লাবের অবদান অনস্বীকার্য, মানে আনবিলিভেবল কন্ট্রিবিউশন তাদের ক্রিকেটে আছে। তো অ্যাকচুয়াল তাদের রোলটা কি, ক্রিকেটের তাদের কতটুকু প্রয়োজনীয়তা আছে, তারা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে বাংলাদেশ ক্রিকেটে, সেটা আমরা তুলে ধরব এবং চেষ্টা করব তাদেরকে ম্যানেজ করার। বিসিবি নির্বাচন থেকে 25 পরিচালক তাহলে আসছেন এভাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগেই নিশ্চিত ছিল খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ থেকে 5 পরিচালক। এবার ঢাকা থেকে আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান প্রার্থিতা সরিয়ে নেওয়ায় আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম প্রতিদ্বন্দ্বী ছাড়াই পরিচালক হচ্ছেন। বিভাগ ক্যাটাগরিতে তাহলে নির্বাচন হচ্ছে রাজশাহীর 2 ও রংপুরের 3 প্রার্থীর মধ্যে। ক্লাব ক্যাটাগরি থেকে তামিম ইকবালরা সরে যাওয়ার পর প্রার্থী ছিলেন 16 জন। এর মধ্যে লুৎফর রহমান বাদল, মেজর ইমরোজ আহমেদ, রাকিব উদ্দিন আর আহসানুল হক মল্লিকও তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ ক্যাটাগরি 2 থেকে 12 জনই অটোপাস। ক্যাটাগরি 3 থেকে দেবব্রত পাল আর খালেদ মাসুদ পাইলটের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। অনিক জাবের, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধি দল। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করেন প্রধান উপদেষ্টার কাছে। একই সাথে তারা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানান। এ সময় রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ করে দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বৌদ্ধ নেতৃবৃন্দ। নির্ভুল ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এছাড়া এনসিটিবির বিধিমালা প্রণয়নের কাজ চলমান এবং ইউজিসির কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্মুক্ত দরখাস্তের মাধ্যমে স্বচ্ছ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে 12 জন গুণী শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হয়। আমরা শিক্ষকদের পদোন্নতি ও মর্যাদা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রংপুর ও মেহেরপুরের পরে এবারে গাইবান্ধার সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী পাওয়া গেছে। গবাদি পশু রোগ অ্যানথ্রাক্স মানবদেহে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। মেহেরপুরে নতুন করে আরও 3 জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অ্যানথ্রাক্স গবাদি পশুর রোগ হলেও তা কাঁচা মাংস থেকে ছড়িয়ে পড়তে পারে মানুষের মাঝেও, যা শনাক্ত হয়েছে দেশের অন্তত 3টি জেলায়। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ওইসব এলাকার মানুষ। রংপুর ও মেহেরপুরের পর এবার গাইবান্ধার সুন্দরগঞ্জে 11 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। স্থানীয়রা বলছেন, গত 27শে সেপ্টেম্বর উপজেলার বেলকার কিসামত সদর গ্রামে মাহবুবুর রহমানের একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জবাই করা হয়। কম দামে মাংস ভাগ করে নেন স্থানীয়রা। পরে ফোসকা, ঘা এর মতো উপসর্গ দেখা দেয় অনেকের শরীরে। চিকিৎসকরা তাদের দেহে অ্যানথ্রাক্স আক্রান্তের কথা জানান। 5 জন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। যাই মাংস করছি প্রায় জনকার এরকম ভাইরাসের মতো, পরে দিন যায় বেশি হয় আর বিষ আর জ্বর ছাড়ে না। এই ভাইরাস হওয়ার কারণে আমি স্কুল যাচ্ছে পারছি না। স্কুলে সবাই আমাকে কথা বলে
গাইবান্ধা চিকিৎসা করে এখন একটু সুস্থ বোধ করতেছি। অ্যানথ্রাক্সে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন নিয়মিত চিকিৎসা নিলে কয়েকদিনেই রোগীরা সুস্থ হয়ে ওঠেন। এই অ্যানথ্রাক্স রোগ নিয়ে আসলে খুব ভীত হওয়ার কোনো কারণ নাই আসলে, কারণ এখানে হতাহত হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। আক্রান্ত পশুর তারা সংস্পর্শে বেশি না আসে বা এগুলো যেন কোনোভাবেই জবাই করে মাংস খাওয়া এগুলো থেকে যেন বিরত থাকে, বরঞ্চ এটা আমরা বলবো যে তারা যেন এটা পুঁতে ফেলে মাটির নিচে এবং 6 ফিট নিচে অন্তত পক্ষে, অর্থাৎ এদের অংশ বিশেষ যেন যত্রতত্র ফেলে না রাখে। এদিকে মেহেরপুরে আরও 3 জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে এবছর জেলায় 467 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হলো। যদি এরকম গরু ছাগল বা অসুস্থ গরু ছাগল জবাই করার পরে আপনাদের স্কিনে বা ত্বকে এরকম কোনো কিছু দেখা যায়, যেমন ঘা বা কোনো কিছু, তাহলে আপনারা অবহেলা না করে বা গ্রাম অঞ্চলে চিকিৎসা নিয়ে সরাসরি আমাদের কাছে ডাক্তারদের কাছে আসবেন। আমরা এর চিকিৎসা আছে, আমরা চিকিৎসা মানে যেটা সর্বোত্তম চিকিৎসা সেটা দেওয়ার ব্যবস্থা করব। আমরা প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদের স্যাম্পল কালেকশন করতেছি এবং সেই স্যাম্পল ঢাকায় পাঠানো হচ্ছে, যেগুলির ডায়াগনোসিস হচ্ছে, আমরা তাদের খোঁজ খবর এবং ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে। দেশে অ্যানথ্রাক্স আক্রান্তের ঘটনা নতুন নয়, আগেও বিভিন্ন সময় অ্যানথ্রাক্স ছড়িয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর হিসেবে 2010 সালের 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 12টি জেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত 104টি গবাদি পশু ও 607 জনকে শনাক্ত করা হয়েছিল। 2013 থেকে 2016 সাল পর্যন্ত 7 জেলায় 1210 জনকে অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এর মধ্যে 61% ছিল মেহেরপুরের বাসিন্দা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বানের পরও গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের হামলায় অন্তত আরও 70 প্যালেস্টাইনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। গাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পের দেয়া 20 দফা শান্তি পরিকল্পনা হামাস আংশিক মেনে নিতে রাজি হওয়ার পর ইসরায়েলকে হামলা বন্ধে আহ্বান জানান ট্রাম্প। হামাস বলছে বেসামরিক নাগরিকদের উপর হামলা কমানোর দাবি করলেও বাস্তবে ইসরায়েল আগ্রাসন থামায়নি। এদিকে গাজায় কিছু এলাকা থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে একথা জানিয়েছে ট্রাম্প। এদিকে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লটিলা থেকে আটক সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গের উপর নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এই অভিযোগ করেছেন ওই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মী। শনিবার ফ্লটিলা থেকে আটক 137 জনকে তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়। এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। এতে প্রায় 100 অধিকারকর্মী রয়েছেন। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে একমত দলগুলো, তবে পদ্ধতি ও সময় নিয়ে ভিন্ন মত। 15 অক্টোবরের মধ্যেই সনদ স্বাক্ষরের আশা কমিশনের। শুরু হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়া। এনডিএম নামের একটি দলের অভিযোগের ভিত্তিতে হবে তদন্ত, জানালেন চিফ প্রসিকিউটর। এবং নানা নাটকের পর কাল হচ্ছে বিসিবি নির্বাচন। চেম্বার আদালতে কাউন্সিলরশিপ ফিরে পেল 15টি ক্লাব। ঠিক ছিল সব প্রক্রিয়া, দাবি বিসিবির সভাপতি। এ ছিল সন্ধ্যা সংবাদের। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।